নিষেধ সত্ত্বেও উত্তাল সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও দুজন। পরীক্ষা শেষে কক্সবাজার বেড়াতে যায় 3 সহপাঠী। ফার্স্টে দেখি আপনার ওই কোমর পর্যন্ত পানি, তারপরে বুক পর্যন্ত পানি হয়েছে, তারপরে হচ্ছে যে আমরা দেখতেছি তাকাই থেকে যে মাথা পর্যন্ত দেখতেছি অনেক জোরে জোরে ঢেউ আসতেছে। আমি সামনে গেছি আর খুঁজে পাইনি। চট্টগ্রামে 1 বছরেও থামেনি শহীদ শান্তর পরিবারের কান্না। ছেলের স্মৃতি খুঁজে ফেরেন হতভাগ্য মা, ন্যায় বিচার চান বাবা। যার যার ন্যায্য অধিকার যেন তারা পায়, সে চাওয়াটা যদি পূরণ হয় তাহলে আমরা দেখেও একটা শান্তি পাবো। সঠিক বিচারটা চাই যাতে দূরত্ব হয়। চট্টগ্রামে চালের বাজারে কারসাজি থামছেই না, ভিন্ন ভিন্ন কৌশলে প্রতারণা। 3টি গুদামে ভোক্তা অধিকারের অভিযান, আর্থিক জরিমানার পাশাপাশি মালিকদের সতর্কতা। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিখোঁজ রয়েছে আরও দুজন, তারা 3 জনই সহপাঠী। পরীক্ষা শেষ হয় কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সতর্কতা উপেক্ষা করে উত্তাল সাগরে নেমেই ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে। 3 বন্ধু সাদমান রহমান, আসিফ আহমেদ ও অরিত্র হাসান 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী, থাকেনও একই হলে। সোমবার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আরও 2 সহপাঠী সহ মোট 5 জন বেড়াতে আসেন কক্সবাজারে। মঙ্গলবার সকালে হিমছড়ি এলাকায় সাগরে গোসল করতে নামলে এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যান। কিছুক্ষণ পর সাদমানের মরদেহ সৈকতে ভেসে এলেও 2 জন এখনও নিখোঁজ। আমার 2 চোখে 3টা লোক পানিতে ডুবে গেছে, এটা দেখে আমি খুব কষ্ট পাইছি। সমুদ্রে গোসল করার জন্য নামানো যে অনুমতি দেবে কেন, আর নামানোর অনুমতি দিলেও তারা লাইফ জ্যাকেট ছিল না কেন? ফার্স্টে দেখি আপনার ওই কোমর পর্যন্ত পানি, তারপরে বুক পর্যন্ত পানি হয়েছে, তারপরে হচ্ছে যে আমরা দেখতেছি তাকাই থেকে যে মাথা পর্যন্ত পানি। দেখতেছি অনেক জোরে জোরে ঢেউ আসতেছে। আমি সামনে গেছি আর খুঁজে পাইনি। মারা যাওয়া শিক্ষার্থী সাদমানের বাড়ি ঢাকার মিরপুরে, অপর 2 জনের বাড়ি বগুড়ায়। এই 2 জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, সাথে যোগ দেয় টুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে বলে জানান কর্মীরা। আশা করি আমরা তাদেরকে হয়তো রিকভার করতে পারবো, আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা চলছে। কিন্তু কথা হচ্ছে সাগরে এখন কারেন্ট থাকার কারণে আসলে কোনো ডুবুরিরই এই অবস্থায় কাজ করা সম্ভব না। কক্সবাজারে সাগর উত্তাল থাকার পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে গোসল করতে নামায় মৃত্যুর ঘটনা ঘটছে। প্রায় বারবার সতর্ক করার পরও অনেক পর্যটক শোনেন না বলছেন পুলিশ ও স্থানীয়রা। টোটালি একদম সরকারিভাবে নিষেধ করে দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষের। যদি ওনারা না শুনে পর্যটকরা, তাহলে এটা ছাড়া কোনো আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পর্যটকদেরকে থামানো যাবে। এর আগের বছরও অনেকটা লাশ পাওয়া গেছে। এখানে কালার পয়েন্টে নামলে অনেকটা লাশ পানির মধ্যে স্রোতের মধ্যে উঠতে পারে না। মামুন নরসি তৌফি, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের নিহত স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তর পরিবারের কান্না থামেনি 1 বছর পরও। আদরের ছেলের জামা কাপড় জড়িয়ে ধরে স্মৃতি খুঁজে ফেরেন হতভাগ্য মা। মৃত্যুর আগে পোলাও কোরমা খাওয়ার ইচ্ছা পূরণ করতে না পারার আক্ষেপ মায়ের মনে। অন্যদিকে সন্তান হত্যা দ্রুত বিচার চান বাবা। আদরের ছেলে নেই, এটি ভুলে থাকতে প্রতিদিন এভাবে তার ব্যবহৃত পোশাক জড়িয়ে ধরেন হতভাগ্য মা। কিছুদিন পর পর শার্ট প্যান্ট ধুয়ে ইস্ত্রিও করেন। বলছিলাম জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর মায়ের কথা। 2024 সালের 16 জুলাই ছাত্র জনতার বিক্ষোভে তখন উত্তাল বন্দরনগরীর মুরাদপুর এলাকা। আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন MES কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শান্ত। 1 বছর পরও সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না মা। না, আমার ছেলেকে আমি কাপড় চোপড় ধুইতে দিতাম না, কখন আমার ছেলের কষ্ট হবে। ওর টেবিলটা আমি গুছিয়ে দিতাম, ভাত খাই উঠে সে পানি খাইতো না, হাতে মগে পানি ঢাইলে এরকম হাতে ধরাই দিতাম।
মৃত্যুর একদিন আগে মায়ের কাছে পোলাও কোরমা খেতে চেয়েছিলেন শান্ত। তারও আগে একটি ঘড়ি কিনে দেওয়ার আবদার করেছিল। প্রিয় সন্তানের এ দুটি চাওয়া পূরণ করতে না পারার আক্ষেপ মায়ের মনে। জিনিসগুলো আমি খুব মনে যখন হয়, ওই রুটি পিঠা বানাই, পোলাও রান্না করি, কিন্তু আমার ছেলেকে আমি খাওয়াইতে পারলাম। তো আমি আশাবাদী আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। সন্তান যে স্বপ্ন নিয়ে নেমেছিল রাজপথে, পূরণ হোক সেই স্বপ্ন, এটাই এখন তার মা বাবার চাওয়া। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারও চান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন শান্তর বাবা। বিচার যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে আমরা আসলে আশা করি না যে সরকারও কিছু করতে পারবে, কিন্তু আমরা চাই সঠিক বিচারটা চাই, যাতে দূরত্ব হয়। ঘর থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, যার যার ন্যায্য অধিকার যেন তারা পায়, সেই চাওয়াটা যদি পূরণ হয় তাহলে আমরা দেখেও একটা শান্তি পাবো। শান্তদের গ্রামের বাড়ি ভোলা হলেও জন্ম চট্টগ্রামের পতেঙ্গায়। তার বাবা জাকির ক্ষুদ্র ব্যবসায়ী, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে এখন থাকেন লালখান বাজারের ভাড়া বাসায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ৬ দফা দাবিতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে এই কর্মসূচি থেকে তারা মাঠ পর্যায়ে কর্মরতদের নিয়োগ বিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদমর্যাদা ও পদোন্নতি দেওয়া সহ ৬ দফা দাবি তুলে ধরেন। দাবি না মানলে কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক কুদরতি খুদা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেতন বৈষম্য নিরসনের দাবিতে খাগড়াছড়িতেও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন এবং স্বাস্থ্য পরিদর্শক অ্যাসোসিয়েশন জেলা শাখার সদস্যরা। অন্যান্য উপজেলা থেকেও যোগ দেন অনেকে। ১৪তম গ্রেড ইন সার্ভিস ডিপ্লোমা প্রদান সহ সকল দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। কক্সবাজারে সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানালেও তারা বৈষম্যের শিকার। দেশের ২৬,০০০ স্বাস্থ্য সহকারী ৬ দফা দাবি অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। চালের বাজারে কারসাজির যেন শেষ নেই। কৃত্রিম সংকট, মূল্যবৃদ্ধি তো আছেই, বস্তায় চাল ভরা নিয়েও চলে প্রতারণা। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আজ চালের ৩টি গুদামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি। ৩ মালিককে ১,১৮,০০০ জরিমানা, অন্যদের সতর্ক করা হয়। বস্তায় লেখা নবাব স্পেশাল চিনি গুঁড়া, কিন্তু ভেতরে নিম্নমানের খোলা চাল। বেশি দামে বিক্রির জন্য এই কৌশল, ওজনেও অনেক কম। চট্টগ্রামের পাহাড়তলী চালের বাজারে চৌধুরী অ্যান্ড কোং নামে দোকানে এভাবে ক্রেতা ঠকানো হচ্ছিল। ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এই প্রতারণা। দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করে অভিযান টিম। ব্র্যান্ডের বস্তার ভিতরে সাধারণ চাল ঢুকিয়ে উনি বিক্রি করছেন, চিনি গুঁড়া চাল। প্রচুর বস্তা পেয়েছি এবং উনি যে প্যাক করছেন এটার আলামতও স্পষ্ট ছিল, আমাদের কাছে অপরাধ স্বীকার করেছেন। পরে আদর স্টোর ও হক রাইস এজেন্সি নামে 2টি চালের গুদামে অভিযানেও ধরা পড়ে কারসাজি। ভাউচারের সাথে মূল্য তালিকার গড়মিল থাকায় 2 মালিককে 18,000 টাকা জরিমানা করা হয়। বাজারে মনে করেন কেউ নবাব চাচ্ছে, এই জন্য এদেরকে দিচ্ছে এসে। এটা কিন্তু চাল তো দামে কি চাল অল্প বেশ কম, 50-60 টাকা বেশ কম। এখানে তো আমাদের কোনো হাত নাই, আমরা মিলাতে থেকে যেরকম আনি সেরকমই। যেমন আমি 2 দিন আগে যে মিল থেকে চাউল আনছি ওইখানে 60 গ্রাম কম পাইছে। গত মাসখানেক ধরে অস্থির চালের বাজার। সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুদের পরও মূল্য বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন ভোক্তারা। চাউলের দাম বেশি তো মানুষ চলতে পারে না, মানুষ খাইতে পারে না। মানুষের কি অবস্থা হবে? বাংলাদেশি মানুষ যদি এই অবস্থা হয় তো মানুষ চলবে কিভাবে? দাম বাড়লে বেড়ে যায়, দাম কমলে সেটা আর কমানো হয় না। আলটিমেটলি সাফার করতে হয় আমরা যারা এন্ড কাস্টমার আছি। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে প্রথমবারের মতো 2 ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।
এর মধ্যে একজন পুরুষ, একজন নারী। বেসরকারি একটি ল্যাবে পরীক্ষায় তাদের দেহে জিকা ভাইরাসের প্রাথমিক অস্তিত্ব পাওয়া যায়। এ বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং IEDCR চূড়ান্ত ঘোষণা দেবে বলে জানিয়েছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। আক্রান্ত দুজনেই 40 ঊর্ধ্ব। তারা বর্তমানে নিজ বাসায় আছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত এই রোগের উপসর্গ একই এবং সহজেই নিরাময়যোগ্য বলছেন চিকিৎসকরা। এটা আসলে কোইন্সিডেন্টালি পাওয়া গেছে, আমরা বলবো এটাই। তাদেরকে মূলত ডেঙ্গু পরীক্ষা করতে দেওয়া ছিল। তো ডেঙ্গু পরীক্ষা করতে গিয়ে একই কিটে আরও 3-4টা রোগ যেহেতু ডায়াগনোসিস করা যায়, সেজন্য এটা জিকাটা কোইন্সিডেন্টাল ফাইন্ডিং, মানে একটা পরীক্ষা করতে গিয়ে আরেকটা পাওয়া গেছে। চট্টগ্রামে আবাসিক এক ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বেলা 12:30টার দিকে নগরের আসকার দিঘি পাড়ে সলিমা সিরাজ মাদ্রাসার পাশে ইউরেকা নামের ভবনে এই ঘটনা ঘটে। 7ম তলার একটি ফ্ল্যাটের জানালায় কালো ধোঁয়া বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হুড়োহুড়ি করে নেমে যান। নিচে ভিড় জমে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও হতাহত হয়নি কেউ। এক্সটিংগুইশারটা থেকে আমি পুরো রুমে মারছি, কিন্তু পুরো রুমে মারার পর দেখি আগুন বন্ধ হয় না। তখন আমি ভাবলাম যে ইলেকট্রিক আগুন মনে হয় বন্ধ হবে না, তখন আমি বের হয়ে গেছি। একটা প্লাগ লাগাতে গিয়ে ওখানে একটা স্পার্ক হয়েছে কম্পিউটারের, ওখান থেকে স্পার্ক থেকে আশেপাশে কিছু কাপড় ছিল, ওগুলোতে এক্সপ্লোড করছে, ওখান থেকে আগুনটা সূত্রপাত হয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগার একটা সম্ভাবনা আছে। এটা বাসাবাড়ি এবং 2-3টা রুম আগুনে আংশিক এবং পুরা ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে বৈরী আবহাওয়া। ভোর থেকে বেশিরভাগ এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ছন্দপতন হচ্ছে জনজীবনে, বিপাকে শ্রমজীবীরা। এই নিয়ে আরও জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। বৃষ্টি থামার কোনো পূর্বাভাস আছে কিনা? পাহাড়ে প্রশাসন কি কোনো ঝুঁকির আশঙ্কার কথা জানিয়েছেন? শাওন, মৌসুমী বায়ুর প্রভাবের ফলে খাগড়াছড়িতে দিনভর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। দিনভর আমরা সূর্যের যে দেখা পাওয়ার কথা সেটি একদমই দেখা যায়নি, অর্থাৎ কালো মেঘে ঢেকে আছে আকাশ। আর এই সেটা আমরা দিনভর দেখতে পেয়েছি। তা এছাড়া যদি বলি তাহলে এমন বৃষ্টিতে কিন্তু পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য জেলাগুলোতে একটি পাহাড় ধসের সংখ্যা থাকে, সেটি কিছুটা আমরা আভাস পাচ্ছি, এমনটা জানতে পারছি প্রশাসন সূত্রে। যদিও বা প্রশাসন এই পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলা করার জন্য দুপুরের পর থেকেই একটু প্রস্তুতি নিয়েছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। যে পূর্বাভাস সেটিতে বৃষ্টি থাকতে পারে বা হতে পারে এমন আশঙ্কা থেকে পাহাড় ধসের ঝুঁকি বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ যে পরিবারগুলো রয়েছে তাদের ঝুঁকির মোকাবেলা করার জন্য তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বৃষ্টি এমনটা অব্যাহত থাকলে পরে তারা আশ্রয় কেন্দ্র খোলার বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী প্রশাসনের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন। তবে তারা এইটুকু আমাদেরকে বলছেন যে শুধুমাত্র পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য যে উদ্যোগ সেটি কিন্তু নয়। এই বৃষ্টিতে পাহাড়ি সড়কে বা যে যানবাহন চলাচল করে পরিবহন চলাচল করার জন্য কিন্তু তারা বেশ সড়ক পরিবহন সংস্থাগুলোর সাথে তারা কথা বলছেন। কারণ এই সময় ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।